আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সিরিয়ার বিদ্রোহী নেতা হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানিকে ধরতে $1 কোটি যেই পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেওয়া হয়েছে। শুক্রবার সিরিয়ার বর্তমান নেতার সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ। তিনি জানান, আল শারা আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়া থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি দূর করা হবে। বারবারা আরও বলেন, আলোচনার ভিত্তিতে আমি তাকে জানিয়েছি আমরা তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহার করছি। আমরা সিরিয়ার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রত্যাশা করি। অবশ্য এর আগে তুরস্কের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীকে বিশ্বের ক্ষমতাশীলদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন অবস্থান জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিদান বলেন, আমি মনে করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসী তালিকা থেকে এইচটিএস এর নাম বাদ দেওয়া। দীর্ঘ বছরের শাসক বাশার আল আসাদের পতন সহ সিরিয়ায় যে পরিবর্তন সাধিত হয়েছে তার পেছনে তুরস্ককে অন্যতম খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। খোদ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে যে সিরিয়ার চাবি এখন তুরস্কের হাতে। এদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারা বলেছেন, দীর্ঘ যুদ্ধে সিরিয়া ক্লান্ত হয়ে পড়েছে এটা ঠিক, তবে প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য দেশটি হুমকি স্বরূপ নয়। সিরিয়ার রাজধানী দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, এত কিছুর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ এগুলো পুরনো শাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। অত্যাচারিত ও অত্যাচারীকে একই দৃষ্টিতে দেখা উচিত নয়। গাজা যুদ্ধকে কেন্দ্র করে চলতি বছরে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী থেকে শত শত কর্মকর্তা পদত্যাগ করেছেন। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের বোঝা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ বেশ কয়েকটি কারণকে তাদের পদত্যাগের জন্য দায়ী করা হয়েছে। ইসরায়েল হাওমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার 500 কর্মকর্তা 2024 সালে তাদের চাকরি ছেড়েছেন। প্রতিবেদনে এই সংখ্যাটিকে মর্মান্তিক বলে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে ইসরায়েলি বাহিনী যখন অফিসার ও সৈন্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে, তখন এমন খবর সেই পরিকল্পনাকে দুর্বল করে দেবে। চাকরি ছেড়ে যাওয়া একজন অফিসার বলেছেন, যুদ্ধে অফিসাররা যে বিশাল চাপের মুখোমুখি হয়েছেন তা অসহনীয়। তিনি আরও বলেছেন, আমার মনে হয়েছিল যেন গত 1 বছরে একটি বুলডোজার আমার শরীরকে পিষে ফেলছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত 2 দিনে ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, গাজার 1 মিলিয়নের বেশি শিশু ঠান্ডা, অসুস্থতা ও আঘাতপ্রাপ্ত হওয়া সহ নানা কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির 96% নারী ও শিশু মৌলিক পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এমন পরিস্থিতিতেও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থার তহবিল বন্ধ করে দিয়েছে সুইডেন। দেশটির এমন সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। আনুষ্ঠানিক হিসেবে ইতোমধ্যে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি বলেই মনে করা হয়। সরকারি শাটডাউন ও বিপর্যয় এড়াতে কয়েক বিলিয়ন ডলার অনুমোদনের জন্য একটি বিল পাশ হয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে। শুক্রবার মধ্যরাতে সময়সীমা শেষের কয়েক ঘণ্টা আগে বিলটি পাশ হয়। সিএনবিসি নিউজ জানিয়েছে, আইনটির পক্ষে ভোট পড়েছে 366টি আর বিপক্ষে ভোট দিয়েছেন 35 জন। বিলটি এখন সিনেটে যাবে এবং সেখানে পাশ হলে তাতে সই করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রাষ্ট্রীয় অর্থ বিলটি পাশ না হলে শনিবার থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে শাটডাউন তথা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে তেল গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প নির্বাচনের পর প্রথমবারের মতো বাণিজ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে আসন্ন বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে উস্কে দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছে আমাদের সঙ্গে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। আমাদের তেল ও গ্যাস বড় পরিসরে কিনতে হবে, অন্যথায় শুল্ক আরোপই একমাত্র পথ। বিশ্বে তেলের সর্ববৃহৎ উৎপাদক মার্কিন যুক্তরাষ্ট্র। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার হামলার পর ইউরোপে গ্যাস সরবরাহের ক্ষেত্রেও প্রধান উৎস হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় সৌদি আরব। আর এই শর্তে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অনর বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আল আরাবিয়া জানিয়েছে, ব্লিংকেন বলেছেন, সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার চাবিকাঠি, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। এর জন্য প্রথমে গাজা যুদ্ধবিরতি জরুরি, এরপর এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া দরকার, যার মধ্যে ইসরায়েলের নিরাপত্তাও অন্তর্ভুক্ত থাকবে। অবশ্যই এর মূল চাবিকাঠি হল ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। বুধবার প্রকাশিত পররাষ্ট্র বিষয়ক একটি সাক্ষাৎকারে ব্লিংকেন আশা প্রকাশ করেন, আগত ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি সম্পন্ন করবে। ব্লিংকেন বলেন, তবে এটি ঘটতে হলে আমাদের গাজায় শান্ত হওয়া দরকার। আর সৌদি আরবের স্পষ্ট বার্তা, ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য শান্তি স্থাপনের পথ তৈরি করা দরকার। গত এক বছরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে। এসব বৈঠকে রিয়াদ বারবার পূর্ব জেরুজালেমের সঙ্গে 1967 সীমান্তের ওপর ভিত্তি করে একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তার অবস্থানে অনড় অবস্থানের কথা জানিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অশান্তি বিরাজ করলে তা ভারতের জন্য বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। তিনি মনে করেন, বাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতেও। এটি এখনই বন্ধ করা না গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গ নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। অধীরের আশঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে পশ্চিমবঙ্গের মালদহ, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার মতো মুসলিম প্রধান এলাকাগুলোকে বাংলাদেশ নিজের অংশ হিসেবে দাবি করবে। এই অবস্থায় রাজ্য এবং কেন্দ্রকে কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়েছে অধীর। তিনি বলেছেন, এই অবস্থায় রাজ্য এবং কেন্দ্রকে কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন অধীর। তিনি বলেছেন, আর ঠুনকো তথা সাম্প্রদায়িক রাজনীতি করবেন না। পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। এখনই সিরিয়াস পদক্ষেপ নেওয়া উচিত। সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। এদিকে ভারতের লোকসভায় তুমুল হট্টগোলের বিষয়ে সরকার দলীয় বিজেপির 2 সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিজেপির সংসদ সদস্যরা এই মামলা দায়ের করেন। এনডিটিভি জানিয়েছে, লোকসভায় শীতকালীন অধিবেশন চলার সময় সংসদ চত্বরেই হাতাহাতিতে জড়ায় সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিজেপি কংগ্রেস 2 দলই পরস্পরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে। আহত বিজেপির 2 সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং মুকেশ রাজপুত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।